সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের পড়াশোনা নিশ্চয়ই চালিয়ে যাচ্ছ। তোমাদের পড়াশোনা যতই ছুটি বৃদ্ধি হোক না কেন, পড়াশোনা থেকে বিরত থেকে ভালো পরীক্ষা দেওয়া যাবে না। যখনই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে, পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কাজেই তোমরা পড়াশোনা করবে। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব যে ম্যাক্রো ইকোনমিক্সের একটা ধাঁধা আছে আমাদের, কুজনেস পাজেল। সেই কুজনেস পাজেল নিয়েই আমরা আলোচনা করব। তো আমরা আমাদের যে কুজনেস পাজেলটা কি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে সবাইকেই জানতে হয়। ফলে আমরা এই বিষয়টি বিভিন্ন ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে যে কুজনেস পাজেল কাকে বলে, চাকরি ক্ষেত্রে কিংবা পরীক্ষা, যে কোনো পরীক্ষায়ও এগুলি ছোট ছোট বেসিক জিনিসগুলি আমাদেরকে জানতে হয়। তো চলো আজকে আমরা আমাদের আজকের যে কুজনেস পাজেল, সেই কুজনেস পাজেলই আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা যে বিষয়টা দেখব যে কুজনেস, আমরা কি দেখলাম যে কুজনেস পাজেল। হ্যাঁ, তো কুজনেস সম্পর্কে আমরা আগে একটু ধারণা নেই যে কুজনেস পাজেল কেন হলো বা কুজনেস কে। কুজনেস হচ্ছেন একজন আমেরিকান অর্থনীতিবিদ, সাইমন স্মিথ কুজনার্স। 1901 সালে 30 এপ্রিল যিনি জন্মগ্রহণ করেন এবং 1985 সালের 8 জুলাই হচ্ছে ওনার শেষ, অর্থাৎ মৃত্যু। তো কাজে উনি ছিলেন একজন আমেরিকান অর্থনীতিবিদ এবং পরিসংখ্যানবিদ। 1971 সালে উনি অর্থনীতিতে নোবেল প্রাইজ পান। তো উনি মূলত ইকোনমিক্সের যে ইকোনমিক গ্রোথ আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, যেটা অর্থনৈতিক প্রবৃদ্ধিগুলি, সেই ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচারেও এবং বিভিন্ন ডেভেলপমেন্ট প্রসেস এবং সোশ্যাল স্ট্রাকচারের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই কুজনেসই যে আমাদের যে আজকের তথ্যটা, সেই তথ্যের প্রবক্তা হচ্ছেন আমাদের যে কুজনেস। সেই কুজনেস একজন আমেরিকান অর্থনীতিবিদ, এবং তিনি একজন আমেরিকান অর্থনীতিবিদ এবং পরিসংখ্যানবিদ, যে জন্য তিনি 1971 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। আমরা কি করব, আমাদের প্রশ্ন হচ্ছে যে কুজনেস পাজেল এক্সপ্লেইন করো, এক্সপ্লেইন কুজনেস পাজেল। ম্যাক্রো ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি কুজনেস ধাঁধা বা কুজনেস পাজেল। তো পাজেল শব্দের অর্থ হচ্ছে কি সামঞ্জস্যহীনতা বা আপাত বিরোধিতা। তো পাজেল শব্দের অর্থটা আমরা জেনে নিলাম যে পাজেল শব্দের অর্থ হচ্ছে আপাত বিরোধিতা বা সামঞ্জস্যহীনতা। এটি ম্যাক্রো ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের আয় এবং ব্যয়ের তথ্য থেকে 1929 সালের থেকে 1941 সাল পর্যন্ত প্রায় 13 বছরের যে ভূগবেক্ষক পাওয়া যায়, তার সাথে কুজনেসের গবেষণা থেকে প্রাপ্ত ভূগবেক্ষক, অর্থাৎ কুজনেস 1901 থেকে 1985 সাল, তারটা হচ্ছে কি দীর্ঘ সময়। আর এখানে হচ্ছে 1929 থেকে 1941 সাল, অর্থাৎ 13 বছর। আর এখানে হচ্ছে দীর্ঘ 1901 থেকে 1985, একটা দীর্ঘকাল। তাহলে কুজনেস 1901 থেকে 1985 সালে কুজনেস যে ভূগবেক্ষক বা কনজাম্পশন ফাংশন যে পান, সেই কনজাম্পশন ফাংশনের সাথে 1929 থেকে 41 সালের মধ্যে যে যুক্তরাষ্ট্রে আয় ব্যয়ের তথ্য থেকে যে কনজাম্পশন ফাংশনটা পাওয়া যায়, সেই কনজাম্পশন ফাংশনের মধ্যে কি হয়, অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। এই অসামঞ্জস্যতাকেই কুজনেসের নামানুসারে কুজনেস পাজেল বা কনজাম্পশন ফাংশন পাজেল হিসাবে আখ্যায়িত করা হয়। তো আমরা এখন দেখব যে কেন এটাকে পাজেল বলা হলো।
যে আচ্ছা 1929 সাল থেকে 1941 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের আয় ও ব্যয়ের ভিত্তিতে যে কনজাম্পশন ফাংশনটা পাওয়া যায় সেই কনজাম্পশন ফাংশনটা হচ্ছে C = 47.6 প্লাস 0.73y। কনজাম্পশন ফাংশনটা হচ্ছে কি? কনজাম্পশন ফাংশনটা হচ্ছে C = 47.6 প্লাস 0.73y। এই সমীকরণ অনুসারে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক হচ্ছে ও আনুপাতিক। এখানে যে কনজাম্পশন ফাংশন আছে সেই কনজাম্পশন ফাংশন অনুসারে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে ও আনুপাতিক, অর্থাৎ আয় যদি বেড়ে যায়, এটা হচ্ছে কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে ও আনুপাতিক। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে আয় বাড়লে এপিসি কমে, আয় কমলে এপিসিটা বাড়ে, অর্থাৎ এই ক্ষেত্রে এপিসিটা হচ্ছে পরিবর্তনশীল। স্বল্প সময়ে কি হয়? এই স্বল্প সময়ে যে 1929 থেকে 1941 সাল যুক্তরাষ্ট্রের যে আয় ব্যয়ের ভিত্তিতে যে কনজাম্পশন ফাংশনটা পাওয়া গেল সেই কনজাম্পশন ফাংশন অনুসারে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে ও আনুপাতিক। ও আনুপাতিক মানে হচ্ছে বা কোনো ব্যক্তির আয় যদি বেড়ে যায় তাহলে তার এপিসিটা, এপিসি মানে কি? অ্যাভারেজ প্রফিনসিটি টু কনজিউম, গড় স্থির গড় খরচ যেটাকে বলা হয় তাকে, অর্থাৎ গড় এপিসিটা হচ্ছে অ্যাভারেজ প্রফিনসিটি টু কনজিউম, অর্থাৎ গড় ভোগ প্রবণতা। গড় ভোগ প্রবণতা, গড় ভোগ প্রবণতাটা আয় যদি মানুষের বাড়ে তাহলে গড় ভোগ প্রবণতাটা কমে, আবার আয় যদি কমে যায় তাহলে গড় ভোগ প্রবণতা বা এপিসিটা বেড়ে যায়। এক্ষেত্রে এপিসিটা হচ্ছে কি? এপিসিটা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ স্বল্পকালে যে কনজাম্পশন ফাংশনটা পাওয়া যায় যুক্তরাষ্ট্রে 1929 থেকে 1941 সালে সেটা অনুসারে এপিসির গড় ভোগ প্রবণতাটা হচ্ছে পরিবর্তনশীল। অন্যদিকে 1901 থেকে 1985 সাল পর্যন্ত দীর্ঘকালীন সময়ের তথ্য সংগ্রহ করে সাইমন কুজনেটস যে ভোগ অপেক্ষক বা কনজাম্পশন ফাংশন পান, সেই কনজাম্পশন ফাংশন সমান হচ্ছে কি? C = 0.73y। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে একটা ইন্টারসেপ্ট আছে স্বল্পকালে যে কনজাম্পশন ফাংশনটা যে C = 47.6 প্লাস হচ্ছে 0.73y। এই ক্ষেত্রে একটা কি আছে? একটা ইন্টারসেপ্ট আছে বা অটোনোমাস কনজাম্পশন আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে কুজনেটস-পাজেল যে কনজাম্পশন ফাংশন পান সেটার ক্ষেত্রে কোনো ইন্টারসেপ্ট নেই, সেটা হচ্ছে শুধু 0.73y। এখানে কি? এখানে হচ্ছে এপিসিটা স্থির, অর্থাৎ কুজনেটস-পাজেল 1901 থেকে 1985 সালে যুক্তরাষ্ট্রের আয় এবং ব্যয়ের উপর ভিত্তি করে যে কনজাম্পশন ফাংশনটা গবেষণা করে, যে কনজাম্পশন ফাংশনটা পান, সেই কনজাম্পশন ফাংশন অনুসারে এপিসিটা হচ্ছে কি? স্থির। আর শর্ট টাইমে অর্থাৎ 1929 থেকে 1941 সালে যুক্তরাষ্ট্রের আয় ব্যয়ের ভিত্তিতে যে কনজাম্পশন ফাংশনটা পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে কনজাম্পশন ফাংশন অনুসারে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে ও আনুপাতিক। স্বল্পকালে হচ্ছে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক ও আনুপাতিক এবং দীর্ঘকালে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে আনুপাতিক। কাজে দেখা যাচ্ছে যে স্বল্পকালে এপিসিটা পরিবর্তনশীল, দীর্ঘকালে এপিসিটা স্থির। গড় ভোগ প্রবণতা সম্পর্কে, গড় ভোগ প্রবণতা মানে কি? অ্যাভারেজ এপিসি, অর্থাৎ অ্যাভারেজ প্রফিনসিটি টু কনজিউম। সেই গড় ভোগ প্রবণতা সম্পর্কে এই দুই ধরনের সিদ্ধান্তকে অর্থনীতিবিদগণ আপাত বিরোধী বক্তব্য বা ধাঁধা বলে অভিহিত করেন, যা অর্থনীতিতে কুজনেটস ধাঁধা বা কুজনেটস-পাজেল নামে পরিচিতি লাভ করে। তো চিত্রের সাহায্যে আমরা সেই কুজনেটস-পাজেলটা এখন চিত্রের সাহায্যে দেখব, যে চিত্রের সাহায্যেও ব্যাখ্যা করা যায়। চিত্রের মাধ্যমে দেখো, চিত্রে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষে ভোগ ব্যয়, ভূমি অক্ষ এবং ভূমি অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিসে দেখো আয়ের পরিমাণ বা ইনকাম, যেটা ইনকাম দেখানো হয়েছে, এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে অথবা লম্ব অক্ষে দেখো যে ভোগ ব্যয়টা দেখানো হয়েছে। অর্থাৎ লম্ব অক্ষ এবং লম্ব অক্ষে আয় এবং লম্ব অক্ষে হচ্ছে ভোগ ব্যয় এবং ভূমি অক্ষে হচ্ছে আয়ের পরিমাণ দেখানো হয়েছে। এখানে সিএল যে আছে সেই সিএলটা হচ্ছে কি? সিএল হচ্ছে দীর্ঘকালীন লং রান কনজাম্পশন কার্ভ, লং রান কনজাম্পশন রেখা, অর্থাৎ দীর্ঘকালীন ভোগ রেখা, এবং CS1 হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা, এবং CS1 এবং CS2 হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা, আর CLটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ রেখা। অর্থাৎ লং রান কনজাম্পশন ফাংশন, এটা হচ্ছে শর্ট রান কনজাম্পশন কার্ভ, এটা হচ্ছে লং রান কনজাম্পশন। CL মানে হচ্ছে লং রান কনজাম্পশন কার্ভ, আর CS মানে হচ্ছে শর্ট রান কনজাম্পশন কার্ভ। তাইলে এখানে দেখো যে
সিএলটা কি হচ্ছে? সিএল দেখা যাচ্ছে সিএল রেখাটা মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, যা আয়ের সাথে বুক বের আনুপাতিক সম্পর্ক প্রকাশ করে। আনুপাতিক সম্পর্ক মানে হচ্ছে দীর্ঘকালে কি এপিসি সমান সমান হচ্ছে এমপিসি, অর্থাৎ দীর্ঘকালে এপিসিটা স্থির থাকে। এই সিএল রেখাটা মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার জন্য এক্ষেত্রে আয়ের সাথে বুক বের সম্পর্ক হচ্ছে আনুপাতিক, যার ফলে কি হয়? দীর্ঘকালে এপিসি সমান সমান এমপিসি হয়। আবার স্বল্পকালীন রেখাগুলি দেখো, স্বল্পকালীন রেখাগুলা হচ্ছে লম্ব অক্ষ থেকেই, অর্থাৎ এখানে যদি প্রস্থচ্ছেদ রেখাও বলে সেটাকে, সেই লম্ব অক্ষ থেকে শুরু, সেই C1 এবং C2 রেখা। দেখো স্বল্পকালীন বুক রেখা সমূহের ঢাল দীর্ঘকালীন বুক রেখা সমূহের ঢালের চেয়ে কি হয়? কম হয়। স্বল্পকালে এই জন্য দেখা যায় যে স্বল্পকালে আয়ের সাথে ভুগের সম্পর্কটা হচ্ছে অসমানুপাতিক। এই কারণে স্বল্পকালে এমপিসিটা গ্রেটার দেন হয় কি? এমপিসিটা গ্রেটার দেন হয় এপিসি। এমপিসি মানে কি? মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা, আর এপিসি হচ্ছে অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম, অর্থাৎ গড় ভোগ প্রবণতা। তাইলে স্বল্পকালে কি হয়? স্বল্পকালে এমপিসিটা লেস দেন হয় এপিসির চেয়ে, কারণ স্বল্পকালে আমরা জানি ভোগ ব্যয় এবং আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে অসমানুপাতিক, অর্থাৎ আয় যদি বেড়ে যায় ভোগ ব্যয়টা কমে যায়, এভারেজ গড় ভোগ প্রবণতাটা কমে যায়। আবার আয় যদি কমে যায় গড় ভোগ প্রবণতাটা বেড়ে যায়। কিন্তু দীর্ঘকালে দেখা যায় যে দীর্ঘকালীন ভোগ রেখাটা মূলবিন্দু থেকে উপরের দিকে উঠে ডান দিকে, অর্থাৎ মূলবিন্দু থেকে আপার স্লোপিং, সেই জন্য দেখা যাচ্ছে আয় এবং ইনকাম এবং কনজাম্পশনের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি? আনুপাতিক। অর্থাৎ এই ক্ষেত্রে এপিসিটা স্থির থাকে, অর্থাৎ আয়ের এক্ষেত্রে এমপিসিটা লেস দেন হয়ে থাকে এপিসি এবং এমপিসি দুইটা। দীর্ঘকালে কি হয়? দীর্ঘকালে এপিসি এবং এমপিসি দুইটা সমান হয়, কিন্তু স্বল্পকালে এমপিসিটা লেস দেন এপিসি হয়। কাজে উপরের আলোচনা থেকে আমরা কি বলতে পারি? উপরের আলোচনা থেকে দেখা যাচ্ছে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয় বৃদ্ধির সাথে সাথে, উপরের আলোচনা থেকে যে বিষয়টা আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয় বৃদ্ধির সাথে সাথে কি হয়? এপিসিটা হ্রাস পায়, অর্থাৎ এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। আবার দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে দেখা যায় যে এপিসিটা স্থির থাকে, অর্থাৎ এপিসি ইকুয়াল টু এমপিসি হয়। দীর্ঘকালীন ভোগ রেখার ক্ষেত্রে কি দেখা যায়? এপিসি ইকুয়াল টু, অর্থাৎ গড়ভোগ প্রবণতা, দীর্ঘকালে গড়ভোগ প্রবণতা সমান সমান হচ্ছে কি? প্রান্তিক ভোগ প্রবণতা, যেখানে এপিসিটা স্থির থাকে এবং গড়ভোগ রেখাটা মূলবিন্দু থেকে উপরের ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এছাড়া দেখা যায় যে স্বল্পকালে কি হয়? স্বল্পকালে দেখা যায় যে গড়ভোগ, স্বল্পকালীন গড়ভোগ রেখাটা কি হয়? স্বল্পকালীন গড়ভোগ রেখাটা হচ্ছে প্রস্থচ্ছেদ করে, অর্থাৎ ভূমি অক্ষ থেকেই শুরু হয়, যার ফলে দেখা যাচ্ছে স্বল্পকালে এপিসিটা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ আয়ের সাথে সাথে এপিসিটা পরিবর্তন হয়। হ্যাঁ, আয় যদি বৃদ্ধি পায় তাহলে এপিসিটা হচ্ছে কি? হ্রাস পায়। আয় যদি হ্রাস পায় তাহলে এপিসিটা, আয় যদি বৃদ্ধি পায় তাহলে এপিসি হ্রাস পায়। আবার আয় যদি হ্রাস পায় এপিসিটা বৃদ্ধি পায়, যার ফলে স্বল্পকালে দেখা যায় যে এপিসিটা হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু দীর্ঘকালীন দেখা যায় যে দীর্ঘকাল কুজনেস যে ভোগ অপেক্ষক আলোচনা করেন সেখানে দেখা যায় যে দীর্ঘকালে এপিসিটা হচ্ছে স্থির, সেখানে এপিসি ইকুয়াল টু এমপিসি হয়। আবার দেখা যায় যে বাণিজ্য চক্রের সময় আমরা কি দেখতে পাই? আবার বাণিজ্য চক্রের সময় যে বিষয়টা দেখা যায়, অর্থাৎ বিজনেস সার্কেলের ক্ষেত্রেও আমরা যে বিষয়টা দেখি, বিজনেস চক্রের স্থিতির সময় দেখা যায় স্বল্পকালীন এপিসি দীর্ঘকালীন এপিসি থেকে কম হয়। আবার মন্দার সময়, অর্থাৎ বিজনেস সার্কেলের স্থিতির সময় দেখা যায় স্বল্পকালীন এপিসিটা দীর্ঘকালীন এপিসির চেয়ে কম হয়। আবার মন্দার সময় দেখা যায়, অর্থনীতিতে যদি মন্দা দেখা দেয় তখন দেখা যায় যে এপিসিটা দীর্ঘকালীন এপিসি থেকে বেশি হয়ে যায়। অর্থাৎ শর্ট রান এবং লং রানে এই এপিসি সম্পর্কে ভিন্ন ভিন্ন মতবাদ
দেখা দেয়। অর্থনীতিবিদগণ এই ভিন্ন ভিন্ন মতবাদ অর্থাৎ এপিসির মধ্যে যে বিভিন্ন যে অসামঞ্জস্যতা দেখা দেয় অর্থাৎ স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে এই যে এপিসি নিয়ে যে অসামঞ্জস্যতা দেখা দেয় সেটাকে আপাত বিরোধী বা সামঞ্জস্যহীনতা বা পাজেল নামে পরিচিত। আর যেহেতু কুজনেরস 1901 থেকে 1985 সাল পর্যন্ত এই বিষয় নিয়ে তথ্য আলোচনা করে তিনি বলেন যে এপিসিটা হচ্ছে দীর্ঘকালে, স্বল্পকালে এপিসি পরিবর্তনশীল হলেও দীর্ঘকালে এপিসিটা হচ্ছে স্থির। এবং এপিসি নিয়ে এই যে দ্বিমত, সেই মত বিরোধিতার জন্যই সেটাকে বলা হয় তাকে কুজনেসের নামানুসারে সেটার নাম হচ্ছে কি কুজনেস পাজেল। তাহলে কুজনেস পাজেল যদি আমাদেরকে কোনো সময় জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো, যে আমরা বলবো যে আমেরিকার 1929 থেকে 1941 সালে যে আমেরিকার আয় এবং ভোগের উপর আয় এবং ব্যয়ের তথ্য নিয়ে যে কনজাম্পশন ফাংশনটা পাওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় যে এপিসিটা হচ্ছে পরিবর্তনশীল। আয়ের সাথে সাথে এপিসিটা পরিবর্তন হয়, অর্থাৎ এপিসি আয় যদি বৃদ্ধি পায় তাহলে এপিসি হ্রাস পায়, আয় যদি হ্রাস পায় এপিসিটা বৃদ্ধি পায়। আবার 1901 থেকে 1985 সালে কুজনেরস অর্থনীতিবিদ কুজনেস কি করেন, এই দীর্ঘ সময়ের ভিতরে যা আয় এবং ব্যয়ের তথ্য নিয়ে যে কনজাম্পশন ফাংশনটা গবেষণা করে যে কনজাম্পশন ফাংশন পান, সেই কনজাম্পশন ফাংশন অনুসারে দেখা যায় যে এপিসিটা হচ্ছে স্থির এবং গড় ভোগ রেখাটাও দেখা যায় যে দীর্ঘকালীন গড় ভোগ রেখাটা কি হয়, মূল বিন্দু থেকে উপরের দিকে ওঠে। আবার গড় ভোগ রেখার দীর্ঘকালীন গড় ভোগ রেখার চেয়ে স্বল্পকালীন গড় ভোগ রেখার ডালটাও কম হয়, যার জন্য দেখা যায় যে দীর্ঘকালে এপিসিটা হচ্ছে স্থির এবং দীর্ঘকালে এপিসি সমান সমান এমপিসি হয়, আর স্বল্পকালে হচ্ছে এপিসি পরিবর্তনশীল এবং এপিসিটা গ্রেটার দেন হয় এমপিসির চেয়ে। এই এপিসি সম্পর্কে দীর্ঘকাল এবং স্বল্পকালের মধ্যে যে মতবিরোধিতা, সেটাকেই অর্থনীতিবিদগণ পাজেল নামে পাজেল বলে আখ্যায়িত করেন এবং কুজনেস পাজেল এই বিষয় নিয়ে আলোচনা করেন বলেই সেটাকে কুজনেসের নামানুসারে বলা হয় তাকে কুজনেস পাজেল। সেই বিষয়টা আমরা চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করেছি। তাহলে এপিসি এর স্বল্পকালীন পরিবর্তনশীলতা এবং দীর্ঘকালীন স্থিরতা সম্পর্কিত এই বিরোধী বক্তব্যই কুজনেস পাজেল নামে পরিচিত। তাহলে আমরা কুজনেস পাজেল কি সেটা বুঝতে পেরেছি, আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো আশা করি। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা ম্যাক্রো ইকোনমিক্সের বেসিক জিনিসগুলি শিখবে। তোমাদের যে কোনো ভাইবা পরীক্ষা কিংবা আমাদের যে কলেজ ভাইবা পরীক্ষা কিংবা যে কোনো চাকরির পরীক্ষা ইকোনমিক্স থেকে বেসিক কোয়েশনগুলি আসে। তো বেসিক জিনিসগুলি জিজ্ঞেস করলে যাতে তোমরা আনসার দিতে পারো, সেই জন্য আমার এই ক্লাসগুলি নেয়া। তো তোমরা ক্লাসটি ভালোভাবে দেখবে। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা ভালো থাকবে। থ্যাঙ্কস টু অল।